আমাদের সাইকেল চুরি হয়ে যায়, অথচ একটা স্টুডেন্ট 2-3 বছর টাকা জমিয়ে একটা সাইকেল কেনে এবং সেটা তার পুরো ক্যাম্পাস লাইফের বিশাল বড় একটা সম্পদ। সাইকেল চুরির ঘটনাটা আসলে বারবার হচ্ছে। আমাদের ক্যাম্পাসে তো জো বাইক সার্ভিস এসেছিল, সেটাও আসলে চলে গিয়েছে, কারণ আমাদের ক্যাম্পাসে সমস্যাগুলো খুব প্রকট হয়ে দেখা দেয় এবং আমাদের জন্য এগুলো আসলে বড় ধরনের টানাপোড়েন। আমার ক্যাম্পাসে এসি লাগতো না, এখন আমরা 10 তলা বিল্ডিং বানাচ্ছি, আমাদের পরিযায়ী পাখিরা হারিয়ে গেছে, আমাদের এখানে এখন আর তক্ষক ডাকে না, শিক্ষার্থীরা এখন অহরহ শিয়ালের কামড় খায়। যেই কুকুর বিড়ালরা আমাদের বন্ধু ছিল ওরা এখন আমাদের শত্রু কিনা এটা নিয়ে স্টুডেন্টরা ভয় পায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন উপলক্ষে বাংলা ভিশনের বিশেষ পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কেফায়েত শাকিল। দর্শক, আমাদের আজকের পডকাস্টের অতিথি জিএস পদের স্বতন্ত্র পদপ্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া। অনন্যা ফারিয়া, আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রামে। ধন্যবাদ শাকিল ভাই, আপনাদেরকে ধন্যবাদ আমাদের ক্যাম্পাসে আসার জন্য এবং আমাকে এখানে ইনভাইট করার জন্য। আচ্ছা, আপনি স্বতন্ত্র নির্বাচন করছেন, একমাত্র স্বতন্ত্র প্রার্থী আপনি। কেন স্বতন্ত্র পদে নির্বাচন করতে যাচ্ছেন? কোনো প্যানেল করলেন না, বা মানে একা নির্বাচন করতে পারছেন কতটুকু? জাকসু আসলে আমাদের সবার একটা স্বপ্নের ফসল। আমরা 33 বছর অপেক্ষা করেছি জাকসুর জন্য, পুরো জাহাঙ্গীরনগর অপেক্ষা করেছে, প্রজন্মের পর প্রজন্ম জাকসুর জন্য আন্দোলন করে গিয়েছে এবং ফাইনালি জুলাইয়ের পর আসলে আমাদের এটা একটা অ্যাচিভমেন্ট বলা যায় যে জাহাঙ্গীরনগর অবশেষে জাকসু নির্বাচন পেতে যাচ্ছে। তো সেই জায়গাটায় আসলে যে লড়াইটা, সেটা একান্তই ভারসাম্যের লড়াই। আমরা শিক্ষার্থীরা একটা লম্বা সময় ধরে আমাদের প্রতিনিধি পাইনি পলিসি মেকিংয়ে, যার ফলে আমাদের আসলে অসংখ্য সংকট তৈরি হয়েছে, আমাদের প্রতি অনেক রকম নিপীড়ন এসেছে এবং আলটিমেটলি আমরা একঘরে হয়ে গিয়েছি। শিক্ষার্থীর ম্যান্ডেট সার্ভ করার জন্য আসলে প্রশাসনের জায়গাটায় যে প্রেশার পয়েন্ট দরকার, জাকসু না থাকায় সেই জায়গাটা একটা বড় ধরনের ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে। তো আমার কাছে মনে হয়েছিল যে জাকসু যখন হচ্ছে তখন সেখানে আসলে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে এগিয়ে আসাটা দরকার, একজন নারী হিসেবে এগিয়ে আসা দরকার। জাকসুতে এর আগে কোনো নারী পদপ্রার্থী আসেননি জিএস হিসেবে, এবং সামগ্রিকভাবে অ্যাজ আ অ্যাক্টিভিস্ট আমার কাছে মনে হয়েছে যে এটা আমার এই ক্যাম্পাসের প্রতি দায়বদ্ধতা যে জাকসুতে পলিসি মেকিংয়ের জায়গায় শিক্ষার্থীদের হয়ে ফাইট দেওয়ার জন্য আমার দাঁড়ানো উচিত। এবং নানা ঘটনার মধ্য দিয়ে আমার কাছে আসলে মনে হয়েছে যে কোনো প্যানেল নয়, স্বতন্ত্রভাবেই আমি আসলে শিক্ষার্থীদের পারপাস সবচেয়ে স্ট্রংলি সার্ভ করতে পারবো, তাই স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে যাওয়া। আপনার প্রচারণায় আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, বলা হচ্ছে যে আপনি প্রকৃতির প্রার্থী। এটা কেন বলা হয়? দেখুন, আমার ক্যারিয়ার আমি শুরু করেছিলাম বাংলাদেশের প্রথম নারী সর্প উদ্ধারকর্মী হিসেবে। এরপর সারা দেশেই আসলে আমার সংগঠনের মাধ্যমে আমার কাজ ছড়িয়ে পড়েছে। আমার আন্ডারে 550 কর্মী কাজ করছেন সারা বাংলাদেশ জুড়ে। এবং জাহাঙ্গীরনগর কিন্তু আসলে আমার সব কাজের শুরু, আমার আতুর ঘর। সেই জায়গা থেকে জাহাঙ্গীরনগরের স্বাতন্ত্র্যের জায়গা হচ্ছে শিক্ষার সাথে প্রকৃতির সহাবস্থান। এবং জাহাঙ্গীরনগরে এবং বাইরে কাজ করতে গিয়ে একটা ব্যাপার আমি ভীষণভাবে রিয়েলাইজ করেছি, পরিবেশ একেবারেই রাজনীতি বিচ্ছিন্ন কিছু না। এবং জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা আসলে প্রকৃতির প্রতি এতটাই সংবেদনশীল, প্রকৃতি বাঁচানোর আন্দোলন থেকে এখানে একাধিক ভিসির পতন হয়েছে, রাজনৈতিক দলের বড় রদবদল এসেছে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে ক্যাম্পাসের শিক্ষার্থীদের যদি সত্যিকারের ভালো নিশ্চিত করতে হয়, এখানে আসলে অনেক বড় একটা দাবার ঘুঁটি বারবার হয়ে উঠেছে পরিবেশ নিয়ে আন্দোলন। তো একজন পরিবেশ কর্মী হিসেবে আমি জানি কোন লুপ হোলগুলো বারবার শিক্ষার্থীকে পরস্পর মুখোমুখি করে দিচ্ছে। সেই জায়গায় পরিবর্তন আনতে চেয়েছি এবং আমার ফিল্ডের যত অভিজ্ঞতা সেটা দিয়ে আসলে আমি পলিসি মেকিংয়ে পরিবর্তন আনতে চেয়েছি। এজন্যই আমার প্রকৃতির প্রার্থী হিসেবে প্রকৃতি এবং শিক্ষার্থীর সহাবস্থান নিশ্চিত করতে এগিয়ে আসা। আপনার ইশতেহারে আমি দেখেছি যে অনেকগুলো বিষয় এনেছেন প্রকৃতি রিলেটেড দেখেছি, অন্য ইশতেহারগুলোর সাথে আপনার ইশতেহারে অনেকগুলো তফাৎ আমি লক্ষ্য করেছি। যেমন আপনি আপনার ইশতেহারে রেখেছেন, প্রথমটাই যদি আমি বলি যে আপনি সাইকেল চুরি ঠেকাতে চেয়েছেন। কেন সাইকেল চুরি কেন আপনার? দেখুন, আমরা যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছি আমরা প্রায় সবাই মধ্যবিত্ত
এবং আমাদের ক্যাম্পাসে না অনেকগুলো সংকট এই জাকসুকে ঘিরে উঠে এসেছে। আমরা এখনও খুব প্রিমিটিভ লেভেলের চাহিদাগুলো আসলে মেটাতে পারিনি। আমাদের এখনও মেয়েদের ওয়াশরুম অ্যাভেলেবেল নয়, আমাদের সাইকেল চুরি হয়ে যায়, অথচ একটা স্টুডেন্ট 2-3 বছর টাকা জমিয়ে একটা সাইকেল কেনে এবং সেটা তার পুরো ক্যাম্পাস লাইফের বিশাল বড় একটা সম্পদ। তো এই ছোট ছোট আপাত দৃষ্টিতে সমস্যাগুলো আমাদের জন্য আসলে বড় ধরনের টানাপোড়েন তৈরি করে আমাদের পুরো শিক্ষা জীবনে, এবং এইগুলোর মূলে আসলে রয়েছে আমাদের শিক্ষার্থীদের চাহিদা যেটা, সেটা প্রশাসনের কাছে সরাসরি উঠে না আসা। যেমন একটা সেন্ট্রাল বার্গলার সিস্টেম ভীষণ দরকার। আমার হলের মেয়েরা তারা ভীষণভাবে সাফার করে এখনকার অপরিকল্পিতভাবে যেভাবে উন্নয়ন কার্যক্রম চলেছে। আমাদের মেয়েদের হলগুলো হয়েছে হাইওয়ের ঠিক পাশে। আমার রুমমেটকে আমি দেখেছি মাইগ্রেনের ব্যথায় সে ছটফট করছে, কারণ আগে কিন্তু মুক্তমঞ্চ থেকে এত বেশি সাউন্ড আসতো না, এখন ঠিকঠাক করে গাছ নেই, মাথা ব্যথা করে সাউন্ডে। তো এই সবগুলো সমস্যাকে মনে হয়েছে অ্যাড্রেস করার জন্য সহাবস্থানের দৃষ্টিকোণ থেকে দেখাটা দরকার। জাহাঙ্গীরনগরে কি সাইকেল বেশি চুরি হয় ঘটনা? সাইকেল চুরির ঘটনাটা আসলে বারবার হচ্ছে। আমাদের ক্যাম্পাসে তো জো বাইক সার্ভিস এসেছিল, সেটাও আসলে চলে গিয়েছে, কারণ আমাদের ক্যাম্পাসে সমস্যাগুলো খুব প্রকট হয়ে দেখা দেয় এবং আমাদের জন্য এগুলো আসলে বড় ধরনের টানাপোড়েন। আরেকটি ইশতেহার আপনারা দেখতে পাচ্ছি যে উচ্চ শব্দ যন্ত্রণা থেকে হলবাসীকে আপনি মুক্তি। আমাদের ক্যাম্পাসে কিন্তু আপনারা সাভার থেকে ক্যাম্পাসের দিকে আসলে একটা ঠান্ডা বাতাস পাবেন। আমার এই ক্যাম্পাসে এত বেশি ওয়াটার বডি ছিল, এত বেশি গাছ ছিল, সবুজ আচ্ছাদিত এলাকা ছিল যে আমার ক্যাম্পাসে এসি লাগতো না। এখন আমরা 10 তলা বিল্ডিং বানাচ্ছি, আমাদের পরিযায়ী পাখিরা হারিয়ে গেছে, আমাদের এখানে এখন আর তক্ষক ডাকে না, শিক্ষার্থীরা এখন অহরহ শিয়ালের কামড় খায়। যেই কুকুর বিড়ালরা আমাদের বন্ধু ছিল ওরা এখন আমাদের শত্রু কিনা এটা নিয়ে স্টুডেন্টরা ভয় পায়। এবং এই যে এক একটা প্রোগ্রাম হয়, হলে বসে আমার মাথা ব্যথা করে এত সাউন্ড, অথচ ন্যাচারাল সাউন্ড ব্যারিয়ার কিন্তু এই সাউন্ডটাকে মিনিমাইজ করতে পারে। তো এই তো আমরা আসলে মাস্টার প্ল্যান ছাড়া যেভাবে সাজানোর চেষ্টা করেছি, তত বেশি আসলে আমরা জাহাঙ্গীরনগরটাকে ধ্বংস করে ফেলেছি। আচ্ছা, আপনি কি কি করতে চান? আপনি যদি জিএস হতে পারেন, শুধু কি প্রকৃতির সমস্যা সমাধান করবেন, না আরও শিক্ষার্থীদের সব সমস্যা সমাধান করবেন? দেখুন, সবার আগে আমি আমার একমাত্র ইশতেহার হিসেবে বলতে চাই, শিক্ষার্থীদের স্বার্থটাকে সবার আগে তুলে ধরব। আমার ক্যাম্পাসের সবচেয়ে বড় বৈচিত্র্য হচ্ছে এই ক্যাম্পাসে আমরা সবাই মিলে স্বস্তিতে থাকি। মানে আমার যেই বন্ধুটা আদিবাসী, সে কোনোভাবেই কিন্তু এখানে কোনো কর্নার্ড ফিল করে না। এখানে সাংস্কৃতিক স্বাধীনতা, নারীর স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা, এই সব কিছু জাহাঙ্গীরনগরে আছে। এটা একটা আইডিয়াল স্টেটের মতো। বিভিন্ন ধরনের প্রভাবে, বিভিন্ন সিন্ডিকেটের কারণে কিংবা বিভিন্ন কি বলবো কালো ছায়ার কারণে জাহাঙ্গীরনগরের এই শান্তিটা আমরা করোনা পরবর্তী সময়ে নষ্ট হতে দেখেছি। আমরা বারবার দেখছি যে পরিবেশ ইস্যুকে কেন্দ্র করে একটা ফ্যাকাল্টি আরেকটা ফ্যাকাল্টির মুখোমুখি হয়ে যাচ্ছে, অথচ শিক্ষার্থীরা তো পলিসি মেক করে না। এই ক্যাম্পাসে যখন এক একটা বিল্ডিং হওয়ার কথা হয়, যখন এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট হয়, কোনো শিক্ষার্থী তো সেখানে বলে না যে আমার এই লেকটা ভরাট করেন, কিন্তু আলটিমেটলি আমার 70% লেক ভরাট হয়ে গিয়েছে। আমার এই ক্যাম্পাসে এখন মানে এটা খুবই দুঃখজনক যে আমার একটা মেয়ে হিজাব পরছে নাকি টি শার্ট পরছে সেটা নিয়ে না রাজনীতি হচ্ছে। এই জাহাঙ্গীরনগর আমরা চাই না। এই জাহাঙ্গীরনগরকে আমরা আমাদের দ্বিতীয় জন্মের আতুর ঘর মনে করি। এবং জাহাঙ্গীরনগর মানুষের যে বোল্ডনেস আপনারা দেখেছেন, জুলাইয়ে কিন্তু জাহাঙ্গীরনগরের মানুষজন তৎকালীন ক্ষমতাসীন যে রাজনৈতিক ছাত্র সংগঠন, তাদের ধারালো অস্ত্রকে উপেক্ষা করে তাদের কিছু ভাই বোন ভিসির বাসায় আটকা পড়েছে। এবং আমি যে লাইভ করেছিলাম, আমি সহ আরও কয়েকজন লাইভ করেছিলেন, সেই লাইভটা দেখে তারা যার হাতে যা কিছু ছিল, মুক্তিযুদ্ধের সময় যেভাবে মানুষ ছুটে এসেছিল সেভাবে ছুটে এসেছে, এবং তারা কোনো ধরনের রাজনৈতিক ছায়া ছাড়াই তখনকার যে দানব তাদেরকে এই ক্যাম্পাস ছাড়া করেছে। তো এই যে সম্প্রীতি, আমাদের এটাই সবচেয়ে বড় শক্তি এবং এটাই জাহাঙ্গীরনগর। এই জাহাঙ্গীরনগরকে ধরে রাখার জন্য যত ফাইট দরকার আমি সেটা দিতে চাই। কোনো ধরনের আগ্রাসন যেন এই জাহাঙ্গীরনগরের যে স্বচ্ছতা, যে নির্মলতা, যে সবাইকে নিয়ে বাঁচার একটা টার্গেট, সেটাকে নষ্ট করতে না পারে। এই জাহাঙ্গীরনগর যে কোনো রাজনৈতিক ম্যান্ডেট মুক্ত শিক্ষার্থীদের জাহাঙ্গীরনগর হয়ে থাকবে, এটাই আমার একমাত্র পারপাস। কেন আসলে শিক্ষার্থীরা আপনাকে বাছাই করবে? প্রথমত আমার কাছে মনে হয় শিক্ষার্থীরা আমাকে দেখেছে। আমাদের এই ক্যাম্পাসের সবচেয়ে বড় জায়গা হচ্ছে আমাদের বিশ্বাস। দেখুন, ভোটের সময়ে এসে তো অনেক প্রতিশ্রুতিই আসে, কিন্তু অনলাইনের এই যুগে আমাদের সবার আমলনামা আসলে সবার হাতে হাতে আছে।
সেই জায়গা থেকে আসলে মানুষকে চোখে ধুলো দেওয়ার খুব বেশি সুযোগ নেই। শিক্ষার্থীরা দেখেছে গত 5 বছর আমি আসলে তাদের জন্য সহাবস্থান নিয়ে কাজ করেছি। এই ক্যাম্পাসে আমার প্রকৃতির নিয়ে কাজের পাশাপাশি আমার আরেকটা অর্গানাইজেশন আছে যেটা এই ক্যাম্পাসের বিশেষ চাহিদা সম্পন্ন আমাদের যে ভাই বোন তাদেরকে নিয়ে আমরা কাজ করছি। আমি ফার্স্ট ইয়ার থেকে আমার যে ভাই বোনরা চোখে দেখতে পায় না তাদের শ্রুতিলেখন, স্বেচ্ছাসেবিতা এই কাজগুলো করছি। এমনকি আমি যখন এখন প্রচারণা করছি আমি দেখছি প্রচুর মানুষ এগিয়ে আসছে, অনন্যা তোমার কি লিফলেট করা লাগবে, আমি তোমার লিফলেট বিতরণের দায়িত্বটা নিতে চাই। এবং জুলাইয়ে আসলে মানুষজন আমাকে দেখেছে যে আমি স্রেফ আমার কোটা লাগবে বলে আমি আসিনি, আমার ভাইয়ের উপর আমার বোনের উপর কেন হামলা হলো সেজন্য আমি এসেছি। আমার যে অফিস ছিল সংগঠনের সেইখানে আমি এই ক্যাম্পাস ভ্যাকেন্ট করে দেওয়ার পর সবাইকে দিয়েছি যে আমি বেঁচে থাকা অবস্থায় আমার এখান থেকে আমার ভাই বোনকে কোনো পুলিশ নিয়ে যেতে পারবে না, আমি বেঁচে থাকা অবস্থায় আটকাবো। এবং আমরা যে ঢাকামুখী মিছিল করেছিলাম সেখানে আমার সংগঠনের যে ফান্ড ছিল সেখান থেকে আমাদের যে পিক আপটা গিয়েছিল সেটা আমি স্পন্সর করেছিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছিল সবার আগে জাহাঙ্গীরনগর, সবার আগে সাধারণ মানুষ। এবং আমি আশা রাখি যে মানুষ আমার এই প্রমিসের উপরে ভরসা রাখবে, তারা আসলে তাদের অনন্যার উপরে ভরসা রাখবে। এবং আমার যেটা আরেকটা ব্যাপার মনে হয় তা হলো জাহাঙ্গীরনগরের বড় একটা অংশ হচ্ছে জাহাঙ্গীরনগরের নারীরা। এরা যতটাই প্রতিবাদী ততটাই ভালোবাসতে জানে এবং তাদের প্রতিনিধিত্ব করার মধ্য দিয়ে আমি আসলে এই জাহাঙ্গীরনগরকে ভালো কিছু দিতে পারবো, এটা আমার বিশ্বাস। তো এত আপনার অনেক সম্ভাবনা আছে বলছেন এখন, কিন্তু আপনি স্বতন্ত্র প্রার্থী হলেন কেন? যদি কোনো জোটে অংশ নিতেন বা আপনি যদি একটা প্যানেল করতেন তাহলে তো হয়তো আপনার এই সম্ভাবনাটা আরও বেশি থাকতে পারত। দেখুন, আমার কাছে মনে হয়েছে আমার কোনো প্যানেল নেই তা নয়, সাধারণ শিক্ষার্থীরাই আমার প্যানেল, এরাই আমার সবচেয়ে বড় শক্তির উৎস। এবং আমি যে স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছি এর মধ্য দিয়ে আমি আসলে তাদেরকে সবচেয়ে বেশি সাপোর্ট দিতে পারবো বলে আমার কাছে মনে হয়েছে। কিন্তু জিএস পদে দাঁড়িয়েছেন, ধরেন আপনার যদি সাথে একজন পরিবেশ সম্পাদক থাকতো অন্তত আপনার সাথে, সেটাও তো আপনার জন্য সহায়ক হতে পারত। আমি একটা ব্যাপার ভীষণভাবে নিজের মধ্যে ধারণ করি, তা হলো লিডারশিপ জিনিসটা আসলে ছড়িয়ে দেওয়া উচিত। যারাই নির্বাচিত হয়ে আসবে সবাইকে নিয়ে আমি কাজ করতে চাই। আমি একটা জিনিস ভীষণভাবে চাচ্ছি, সেটা হলো জাকসুটা ফেয়ার হোক এবং এই ফেয়ার ভোটে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করার পরে আমরা সবাই মিলে কাজ করব, কে জিতলাম কে হারলাম এটা ব্যাপার নয়। এবং আমরা আসলে যে রেজিমের মধ্য দিয়ে বড় হয়েছি, আমরা আসলে নির্বাচনকে ভয় পেতে শিখেছি। এই আমাদের মেয়েরা বিশেষত এত বেশি বুলিড হয়েছে, আপনারা জানেন জাহাঙ্গীরনগরের মেয়েদের নিয়ে বলা হয় এদের তো বিয়ে হবে না। তো এই মেয়েগুলো আসলে আমরা দুভাবে ভাবছি, একটা হচ্ছে যে নির্বাচনে অংশ নিয়ে কি না কি হবে, আবার নির্বাচনে অংশ নিলে কি হবে। তো এই ধারণাটার আসলে পরিবর্তন দরকার। এবং যে অপরাজনীতি আমাদেরকে 16টা বছর পিষে রেখেছিল সেই ভূত তো একদিনে পালিয়ে যাবে না। এখনও ধরেন কিছু চাপ তো আসছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেক রকম বাধার সম্মুখীন হচ্ছি। এমনকি একজন বিশেষ শিক্ষক তিনি এটাও চেষ্টা করেছেন যে ও কি চায় ওকে বসে যেতে বলো, ওকে কি দিলে ও বসে যাবে। কিন্তু আমি আসলে এটা প্রমাণ করতে চাই যে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদেরকে কেনা যায় না। আমরা আসলে সব কিছুর উপরে সম্প্রীতিকে মানি এবং সেই জায়গা থেকে জাহাঙ্গীরনগরের যে চেতনা সেটাকে ধরে রাখা এবং শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা, এটাই আমার ম্যান্ডেট। আচ্ছা, আপনি জিএস যদি নির্বাচিত হন, জিএসটা অনেক বড় পদ বা এখানে প্রেশার গ্রুপের অনেক, যেহেতু ছাত্র সংসদটা একটা প্রেশার গ্রুপ, সেখানকার বড় পদ হিসেবে অনেক প্রভাবও বলা যায়। তো আমি জানি আপনি আন্দোলন করেছেন অনেক সময় মাস্টার প্ল্যানের যে ভুলগুলো নিয়ে, মাস্টার প্ল্যানের যেসব ল্যাকিংস আছে। আপনি যদি নির্বাচিত হন এই মাস্টার প্ল্যানের বিষয়ে কি করতে চান? সবার আগে যা চাই তা হলো মাস্টার প্ল্যান সুনির্দিষ্ট করার মধ্য দিয়ে এই ক্যাম্পাসের একাডেমিক এরিয়া, আবাসন এবং সবুজ আচ্ছাদিত এরিয়া এবং জলাভূমি এগুলো নির্দিষ্ট করে দেওয়া, যেন আর কোনো বিল্ডিংয়ের নামে আমার লেক ভরাট না হয়, আমার শিক্ষার্থীরা পরস্পর আন্দোলনে নামতে বাধ্য না হয় এবং আমার ক্যাম্পাসের যা কিছু বৈচিত্র্য, যা কিছু ক্যাম্পাসের সম্পদ সেগুলো হারিয়ে না যায়। আপনারা দেখেন আমার ক্যাম্পাসের প্রকৃতির সাথে শিক্ষার্থীদের যে সহাবস্থান ছিল সেটা নষ্ট হওয়ার মধ্য দিয়ে আলটিমেটলি জাবিয়ানদের কানেকশনটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই ক্যাম্পাসে আমরা একজনের উপর বিশ্বাস হারিয়ে ফেলবো, এটা কোনোভাবেই হতে পারে না। সেই জায়গাটায় আসলে প্রভাব রাখার চেষ্টা করব এবং আমার সমস্ত ইতিবাচক শক্তি দিয়ে আমি আসলে জিএস হিসেবে আমার কাছে মনে হয়েছে যে জিএসের কাজ তো ওয়াশরুম বানানো না, কিংবা একজন প্রতিনিধি এই
শিক্ষার্থীদের চাওয়াটা তুলে ধরতে পারেন যে একটা ওয়াশরুম বানানো হোক, কিন্তু সেটা নিয়ে সে পুরো ক্যাম্পাসের ইজারা নিয়ে ফেলতে পারে না, এই ক্যাম্পাস তার হাতের মুঠোয় চলে যেতে পারে না, সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করব। ক্ষমতার ভারসাম্য যেন থাকে, প্রশাসন এবং শিক্ষার্থীর মধ্যে যেন জবাবদিহিতা থাকে। আমাদের যে বিভিন্ন সময় আমরা দেখছি সেশন জট হচ্ছে, আমাদের রেজাল্ট নিয়ে ৯/৬ হচ্ছে, আমাদের রেজাল্ট সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থা প্রভাবিত হচ্ছে, আমাদের ক্যান্টিন, ওয়াশরুম এগুলোতে স্টাফরা আসলে জবাবদিহিতা করছেন না, কারণ কিছু ক্ষেত্রে তারা শিক্ষার্থীদের থেকেও ক্ষমতা রাখেন। এই জায়গাটায় আসলে ব্যালেন্স আনতে চাই এবং সবার আগে শিক্ষার্থীদেরকে দেখতে চাই। আচ্ছা, আপনার ইশতেহারগুলো আপনি কিভাবে বাস্তবায়ন করতে চান, মানে পদ্ধতিটা কি হবে ইশতেহার বাস্তবায়ন? প্রথমত আমার এই ইশতেহার যা কিছু আছে তার বাইরেও এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের যতগুলো চাওয়া এই গত 1-2 মাসে উঠে এসেছে, জাকসুকে ঘিরে আসলে মানুষজনের মনের কথাগুলো উঠে এসেছে, সেগুলো সবগুলোকে আমি ওন করব। আমার ইশতেহার যদি সুযোগ পাই কাজের জায়গাটা তাহলে তো আসলে বিস্তৃত হবে, সেখানে আমার প্রায়োরিটি পরিমার্জিত এবং পরিবর্ধিত করে শিক্ষার্থীদের আলটিমেট সলিউশনগুলো খুঁজে বের করার চেষ্টা করব। আমাদের ক্যাম্পাসের সংকটগুলোর মূলে যে সিন্ডিকেটগুলো রয়েছে এবং যেই আগ্রাসী শক্তিগুলো আসলে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তাদেরকে প্রতিহত করে শিক্ষার্থীদেরকে সামনে নিয়ে যাওয়াটাই হবে আমার সবচেয়ে বড় চেষ্টা। এবং এই ক্যাম্পাসে কোনো ধরনের রাজনীতির নাম করে কেউ যেন কোনো ধর্মীয় মূল্যবোধকে ছোট করতে না পারে, কোনো মানুষ যেন তার পোশাকের জন্য বুলিড না হন। আমার ক্যাম্পাসকে, জাহাঙ্গীরনগরকে মানুষজন মক করে মাদক নিয়ে, কিন্তু ভাই আমি একজন সাধারণ স্টুডেন্ট হিসেবে দেখেছি যে স্ট্রেস ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, আমার ক্যাম্পাসের অনেকগুলো মানুষ করোনা পরবর্তী সময় সুইসাইড করেছে। আমার ক্যাম্পাসের 80% মানুষ জানে না ক্যাম্পাসে কোথায় সাইকিয়াট্রিস্ট বসে, কোথায় সাইকোলজিস্ট বসে। এই যে সার্ভিসগুলো এগুলো অ্যাভেলেবল না। আমার ক্যাম্পাসে রিসেন্ট অনেকগুলো শিয়ালের কামড়ের ঘটনা ঘটেছে, 28 তারিখে একজন গোখরা সাপের কামড় খেয়েছেন, কিন্তু আমার ক্যাম্পাসের মেডিকেলে কোনো র্যাবিস, অ্যান্টিভেনম, টিটেনাস কিছুই নাই, অথচ এগুলো কি থাকার কথা নয়? তো এই ব্যাপারগুলো নিশ্চিত করা, অর্থাৎ আলটিমেটলি এই প্রশাসনের যে পুরো প্রসিডিওর সেটাকে শিক্ষার্থী বান্ধব করে তুলতে চাই। এবং সেখানে নির্বাচিত হয়েছি বলে একমাত্র আমার সিদ্ধান্তই আমি করব তা নয়, আমার প্রত্যেকটা সিদ্ধান্ত সিনেটে তুলে ধরার আগে শিক্ষার্থীদেরকে নিয়ে বসতে চাই এবং তারা আসলে কি ভাবছে সামনের 1 বছরে যদি সুযোগ পাই তাহলে তাদের প্রতিনিধি হিসাবে তাদের মতামতকে প্রাধান্য দেওয়াই হবে আমার সবচেয়ে বড় কাজ। আচ্ছা, সবশেষ প্রশ্ন, যে মাঠের অবস্থা কি দেখছেন, ভোটের মাঠ কেমন? এটা অবশ্য খুব একটা আশাবাদের কথা কেন বলতে পারছি না। 33 বছর পরের এই জাকসুটা যেরকম উৎসব হওয়ার কথা ছিল, জাহাঙ্গীরনগর যেভাবে সাংস্কৃতিক রাজধানী, এত বড় একটা গণতন্ত্রের উৎসব আমরা ঠিক তেমনটা হতে দেখলাম না। কারণ আনফর্চুনেটলি আমাদের নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা যত নিয়মাবলী পেয়েছি সেগুলো সব প্রার্থী এবং ভোটারদেরকে দূরে সরিয়ে দেওয়ার। আমরা কোনো ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম করতে পারছি না, কোনো প্রেসিডেন্সিয়াল ডিবেট হচ্ছে না। আমাদের ভোটাররা আসলে স্রেফ একটা লিফলেট দেখে কী করে সিদ্ধান্ত নেবেন যে তিনি কাকে নির্বাচিত করবেন। এবং এই সময়টা অনেকগুলো পরীক্ষা চলছে, অনেকে পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় বাসায় চলে গিয়েছেন। সব কিছু মিলিয়ে ইন্টারাকশনের জায়গাটায় বড় ধরনের একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে এই জাকসু নির্বাচনে, যেটা আমাদেরকে বেশ ডিসঅ্যাপয়েন্টেড করেছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে লেভেল প্লেয়িং ফিল্ডের যে ব্যাপারটা, আনফর্চুনেটলি আমাদের কানে যে উড়ো কথাগুলো আসছে এবং আমরা দৃশ্যমানভাবে যেভাবে নির্বাচন আচরণবিধি ভাঙতে দেখছি, প্রশাসনকে আমরা সেই শক্ত অবস্থানটায় দেখছি না। এবং গতকাল যে ঘটনাটা হলো, আমাদের একজন প্রার্থিতা বাতিল হতে আমরা নির্দেশনা পেলাম একটা নির্দিষ্ট প্যানেলের, এটা আমাদেরকে একটা ধাক্কা দিয়েছে যে এত বড় একটা ভুল কি করে হয়। না, একজন মানুষ তিনি ইনভ্যালিড যদি হন প্রার্থিতা তোলার ক্ষেত্রে, তাহলে সেটা শুরুতেই ধরা পড়ার কথা, নইলে চূড়ান্ত তালিকার সময়ই ধরা পড়বে। মানে আমার প্রচারণা বন্ধের আর 2 দিন বাকি আছে, এখন যদি এসে এত বড় একটা ভুল ডিসক্লোজ হয়, তাহলে আমার আশঙ্কা কাজ করে যে এই নির্বাচন কমিশন আসলে কতখানি স্ট্রংলি কাজ করতে পারছে, তাদের পেশাদারিত্ব কতখানি। এবং নির্বাচনকে ঘিরে আমাদের যত শঙ্কা, নির্বাচনকে আমরা গত 16 বছর যেভাবে ভয় পেতে শিখেছি, সেই জায়গাটায় তারা আসলে আমাদেরকে কতখানি সাধারণ শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করবেন। এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে আমরা আরও কোনো বড় ভুলের শিকার হব কি না, এই নিয়ে একটা ভয় থেকেই যায়। আমরা আশা রাখি যে নির্বাচন কমিশন এই জায়গাটায় আরও বেশি দায়িত্বশীলতার পরিচয় দেবে এবং আমরা যে তাদের
বায়াসনেসের ভয় পাচ্ছি, তারা এটাকে অমূলক প্রমাণ করবে এবং আলটিমেটলি জাকসু যদি জিতে যায় তাহলে জাহাঙ্গীরনগর জিতবে। সবার আগে এটাই আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা হওয়া উচিত। অনন্যা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম জাকসুর জিএস পদপ্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়ার সঙ্গে। দর্শক, পরবর্তী পর্বে অন্য কাউকে নিয়ে আমি হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন বাংলা ভিশনের সঙ্গে।